আসসালামু আলাইকুম। সকলকে এইচএসসি আইসিটি ক্লাসে অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1 প্রোগ্রামিং ভাষা ও এর বিভিন্ন প্রজন্ম, অর্থাৎ এই অধ্যায়টার আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের যে প্রোগ্রামিং ভাষা এই সম্পর্কে বেসিক কিছু বিষয় শিখবো, যে বিষয়গুলো শেখাটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টা বোঝার জন্য। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো দেখো, যেহেতু আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করতেছি, আর এই প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইসের উপরে কাজ করে। মূলত যত ডিজিটাল ডিভাইস আছে সকল ডিজিটাল ডিভাইসই প্রোগ্রামের উপরে ভিত্তি করে কাজ করে বা প্রোগ্রামের মাধ্যমে কমান্ড অনুযায়ী কাজ করে। তো আমরা এখানে কাজের সুবিধার্থে বা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা কম্পিউটারকে বিবেচনা করব। আমরা সকলেই কম্পিউটার সম্পর্কে কিছু বেসিক বিষয় জানি। কম্পিউটার হচ্ছে এমন একটা ডিভাইস যার নিজস্ব বুদ্ধিতে কাজ করার ক্ষমতা নাই, এটি মানুষের দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল কাজ করে থাকে। কম্পিউটারের একটা কেন্দ্রীয়করণ অংশ থাকে। আমরা যদি কম্পিউটার সিস্টেমটাকে দেখি, আমরা দেখব যে একটা কিবোর্ড থাকে, কিবোর্ড এবং মাউস থাকে। এখান থেকে একটা কেবলের মাধ্যমে একটা বাক্সের সাথে যুক্ত থাকে, যেটাকে বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই অংশটুকু মনে রাখতে হবে, এটি এমসিকিউতে আসে এবং কখনো কখনো কতেও আসে। এবং এই সিপিইউ থেকে আরেকটা কেবলের মাধ্যমে মনিটরের সাথে যুক্ত থাকে। এই যে একটা কম্পিউটার সিস্টেম, একটা কম্পিউটার সিস্টেমে মোট তিনটা অংশ থাকে। এই একটা অংশ, এটাকে বলা হয় ইনপুট অংশ। এই অংশটাকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, অর্থাৎ এই অংশে হচ্ছে একটা কম্পিউটারের সকল কাজ হয়ে থাকে। আরেকটা হচ্ছে আউটপুট অংশ, যেখানে আমরা ফলাফল দেখতে পাই। এটা হইতে পারে মনিটর অথবা প্রিন্টার অথবা বক্স, স্পিকার, এগুলাকে বলা হয় আউটপুট অংশ। তাহলে আমরা একটা কম্পিউটার সিস্টেমে বা একটা কম্পিউটারে তিনটা অংশ দেখতে পাইতেছি। একটা হচ্ছে ইনপুট অংশ, যেখানে কিবোর্ড মাউস থাকে অথবা স্ক্যানার থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ এর কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে তথ্য আদান প্রদান করা বা বিনিময় করা। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা হচ্ছে, দেখো, আমরা মানুষকে আমাদের ভাষায় বা মানুষের ভাষায় নির্দেশনা দিয়ে থাকি। পশু পাখি, একটা কুকুর অন্য একটা কুকুরকে তার ভাষায় নির্দেশ দিয়ে থাকে। একটা গাছপালা, যত জীব আছে, যত প্রাণী আছে, সকল প্রাণী তাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব ভাষায় একটা অন্যটাকে কমান্ড দিয়ে থাকে বা নির্দেশ দিয়ে থাকে। একইভাবে একটা ডিজিটাল ডিভাইসের একটা নির্দিষ্ট ভাষা আছে, যে ভাষাটার সাহায্যে ওই ডিজিটাল ডিভাইসকে নির্দেশ দিতে হয়। ওই ভাষাগুলাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা হচ্ছে যে ভাষার সাহায্যে কোনো যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা হয়, তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। আমরা একটা কম্পিউটারে কি দেখি বা একটা ফোনে কি দেখি, অনেকগুলো অ্যাপস থাকে। আমরা কাউকে মেসেজ দিতে যাই অথবা কারোর সাথে কথা বলতে যাই, কাউকে ফোন দিতে যাই, অথবা আমরা ফোন দিয়ে একটা ছবি তুলতে যাই। সেখানে কি করি, একটা অ্যাপস ওপেন করি। ওই অ্যাপস এর ভিতরে থাকে কি, অনেকগুলো ভাষার নির্দেশনা দেওয়া থাকে। ওই নির্দেশনাটাকে আমরা নতুন করে না দিয়ে শুধু ওই অ্যাপসটা ওপেন করলে হয় কি, ওই নির্দেশনাগুলো অটো দেওয়া হয়ে যায়। তাহলে এই যে নির্দেশনাগুলো দেওয়া হয় যে ভাষা ব্যবহার করে, সেই ভাষাটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এখন আসি প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে কি, এই প্রোগ্রামিং ভাষার সমন্বয়ে, যেমন মনে করো, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। মনে করো কোনো একটা কাজ বা কোনো একটা প্রোগ্রাম উঠানোর জন্য আমরা প্রথমে কি করি, একটা কাগজে সকল কাজগুলোকে লিখি। তারপরে কি করি, যেই ব্যক্তির মাধ্যমে বা যার মাধ্যমে এই কাজগুলো করাবো, তাকে কি করি, এই কাগজটা দিয়ে দেই। সেই কাগজটা লিস্ট অনুযায়ী দেখে দেখে কাজ করে। এই যে লিস্ট অনুযায়ী কাজ করার জন্য একটা লিস্ট তৈরি করা হয়, একটা ডিভাইসের সাহায্যে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনাগুলোকেই এই প্রোগ্রামিং ভাষার সাহায্যে লেখা হয়। যখন লেখা হয় তখন ওই সম্পূর্ণ নির্দেশনাটাকেই একসাথে বলা হয় প্রোগ্রাম। তাহলে দেখো, কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ এই যে একটা কাজ সম্পাদনের জন্য যতগুলো নির্দেশনা দেওয়া হবে, সকল নির্দেশনার সমষ্টিকে একত্রে বলা হবে প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রাম তৈরির বিশেষ ধরনের কৌশলকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং।
এখন আসো প্রোগ্রামার। আমরা জানি যে টিচ করে বা যে পড়ায় তাকে বলা হয় টিচার। এরকম করে যে যেই কাজ করে তাকে বলা হয় ওই কাজে দক্ষ। এখন যেই ব্যক্তি এই প্রোগ্রামিং ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করে বা রচনা করে তাকে বলা হয় প্রোগ্রামার। এবার দেখো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। আমাদের মানুষের যেমন ভাষা আস্তে আস্তে পরিবর্তন হয়, আপডেট হয় অঞ্চল ভেদে, ভাষা ভেদে বা সময় ভেদে, এলাকা ভেদে বা দেশ ভিত্তিক ভাষার পরিবর্তন হয়, এইভাবে কম্পিউটারের যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষাটাও হচ্ছে ধীরে ধীরে সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে আসছে। এই প্রোগ্রামিং ভাষা 1945 সাল থেকে শুরু হয়, অর্থাৎ এই 1945 থেকে বর্তমান 2025 পর্যন্ত সকল প্রোগ্রামিং ভাষাকে 5টা স্তরে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই পেজ থেকে এই স্লাইড থেকে একটা বা দুইটা এমসিকিউ অবশ্যই থাকবে, মাস্ট বি থাকবেই। তো এই স্লাইডটুকু একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় বা যান্ত্রিক ভাষা বলা হয়। এটা এমসিকিউতে খুব বেশি আসে যে নিচের কোনটি যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, অথবা প্রথম প্রজন্মের ভাষা কোনটি, এটা হচ্ছে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা, এটাকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা। তারপরে তৃতীয় প্রজন্মের ভাষা, এটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা এবং পঞ্চম প্রজন্ম হচ্ছে স্বাভাবিক ভাষা। তো এই বিষয়গুলো মনে রাখার একটা টেকনিক হচ্ছে, দেখো, প্রথম আছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। তারপরে তৃতীয় প্রজন্ম থেকে দেখো, প্রথম হচ্ছে উচ্চ স্তর, তারপরে হচ্ছে অতি উচ্চ স্তর, তারপরে হচ্ছে স্বাভাবিক ভাষা। এই ধাপগুলো মনে রাখতে হবে যে কোন স্তরের ভাষাটা কি ভাষা। এবার আমরা দেখব প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাসমূহকে আবারও 4টা স্তরে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা হচ্ছে আমরা ইতিপূর্বে যে 5টা স্তর দেখে আসছি, ওই 5টা স্তরের যে প্রথম দুইটা মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটাকে একত্রে বলা হয় নিম্ন স্তরের ভাষা। তাহলে নিম্ন স্তরের ভাষা হচ্ছে কোনটা? মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। এমসিকিউতে যদি আসে যে নিম্নের কোনটি, নিম্ন স্তরের ভাষা কি কি হবে? মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা হচ্ছে, এটা আমরা পরে আসি। উচ্চ স্তরের ভাষা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, এটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। আর চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় একত্রে অতি উচ্চ স্তরের ভাষা। আর এই যে নিম্ন স্তরের ভাষা আর হচ্ছে এই দুইটা উচ্চ স্তরের ভাষা, এই দুইটা ভাষাকে সমন্বয় করে আরেকটা ভাষা তৈরি করা হয়, যেটাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। তাহলে দেখো, মধ্যম স্তরের ভাষা হচ্ছে কি, যেই ভাষার মধ্যে নিম্ন স্তর এবং উচ্চ স্তর উভয় স্তরের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তো এখন আমরা বিস্তারিত আলোচনায় আসবো প্রত্যেকটা স্তর সম্পর্কে। প্রথমে হচ্ছে দেখো মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। এখান থেকে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন হবে। তো এই বিষয়টুকু একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। মেশিন ভাষা হচ্ছে যে ভাষায় শুধুমাত্র শূন্য এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। দেখো, আমরা সবাই জানি একটা ডিজিটাল ডিভাইস শূন্য এবং ওয়ান ব্যতীত অন্য কোনো কিছু বুঝে না। তাহলে এই যখন সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষা আবিষ্কার হয়, তখন এই যে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম লিখতে হইতে, তখন যেহেতু প্রোগ্রাম শূন্য এবং ওয়ান ব্যতীত অন্য কোনো কিছু বুঝে না বা চিনে না, এজন্য কম্পিউটারকে শূন্য এবং ওয়ানের মাধ্যমেই বুঝাইতে হইতো বা নির্দেশ দিতে হইতো। এখন যদি আমরা অন্য ভাষায় নির্দেশ দিয়ে থাকি, কিন্তু যখন এই প্রোগ্রামিং ভাষার সূচনা হয় বা সূচনা লগ্নে শূন্য এবং ওয়ানের মাধ্যমে নির্দেশনা দিতে হইতো। তো এই যে নির্দেশনা দেওয়া শূন্য এবং ওয়ানের মাধ্যমে যে ভাষা লেখা হয়, এই ভাষাটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে পরীক্ষায় যদি আসে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, অ্যান্সার হবে যে ভাষায় শুধুমাত্র শূন্য এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। এই ভাষার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কম্পিউটারের নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটার যে মেইন ভাষাটা বুঝে সেটা হচ্ছে শূন্য এবং ওয়ান। সুতরাং মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট বা
বস্তু প্রোগ্রাম বলা হয়। এটা এমসিকিউতে আসে যে বস্তু প্রোগ্রাম। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম। এটি প্রথম প্রজন্মের ভাষা, এটা আমরা আগেও দেখে আসছি। প্রথম প্রজন্মের ভাষায় দুইটা এবং নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষায় দুইটা ভাষা আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে বা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে 0 এবং 1 এবং মেশিন ভাষা লেখা হয় 0 এবং 1 এর মাধ্যমে, এজন্য এই ভাষার মাধ্যমে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। দেখো, মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউতে খুব বেশি আসে। দেখো, অনুবাদক প্রোগ্রামটা কি? মনে করো বাংলা ভাষাভাষী একজন মানুষ যদি চীনের একজন লোকের সাথে কথা বলে, বাংলাদেশি সে কথা বলবে বাংলা ভাষায় এবং চীন বলবে কি চীনা ভাষায়। কারণ এই যে দুইটা ভাষা বুঝে এরকম একজন মানুষ নেওয়া হয় যাকে বলা হয় দোভাষী, যে এই বাংলা ভাষাও বুঝে চীন ভাষাও বুঝে। ওনার কাজ হচ্ছে কি অনুবাদ করা, অর্থাৎ এটাকে এই বাংলাকে চীনা ভাষা অনুবাদ করে এবং চীনাকে বাংলা ভাষা অনুবাদ করা। এভাবে দেখো, মানুষ, আমরা বর্তমানে যেসব প্রোগ্রাম লিখি এসব প্রোগ্রাম হচ্ছে লেখা হয় আলফা নিউমেরিক ক্যারেক্টারে, অর্থাৎ ABCD EFG এইসব অক্ষর দিয়ে প্রোগ্রাম লেখা হয়। কিন্তু কম্পিউটার হচ্ছে 0 এবং 1 বুঝে। তাহলে এই যে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়, এই রূপান্তরের জন্য এখানে যেমন দোভাষী কাজ করে সেম ভাবে এই প্রোগ্রামের মধ্যে একজন অনুবাদক প্রোগ্রাম কাজ করে, যার কাজ হচ্ছে এই মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষা অর্থাৎ 0 এবং 1 এ রূপান্তর করে দেওয়া। এই যে দোভাষী কাজ করে এই দোভাষীর একটা নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। তাহলে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কি, যে মানুষের ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় লেখা প্রোগ্রামে রূপান্তর করে তাকে বলা হয় কি অনুবাদক প্রোগ্রাম। তাহলে দেখো, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা যেহেতু 0 এবং 1 দিয়ে লেখা হয়, এজন্য এই ভাষাকে আর কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হয় না, কারণ এটা তো অটোমেটিক কম্পিউটারের ভাষাতে আছে। তাই বলা হয় কি যে মেশিন ভাষায় বা যান্ত্রিক ভাষায় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এই অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এই ভাষায় লেখা প্রোগ্রাম সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন। যেহেতু অনেক বড় বড় প্রোগ্রাম গুলাকে 0 এবং 1 এভাবে লিখতে হইতো, এজন্য এই ভাষায় লেখা প্রোগ্রামটা মানুষের জন্য বোঝা একটু কঠিন। শুধু 0 ও 1 ব্যবহার করা হয় বলে মেশিন ভাষা শেখা কষ্টকর এবং এই ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখাও কষ্টসাধ্য। তারপরে দেখো, এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেহেতু সবকিছু 0 এবং 1 দিয়ে লিখতে হয়, এজন্য এই ভাষায় প্রোগ্রাম লিখতে সময় বেশি লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে দেখো, ভুল হলে তা শনাক্ত করা এবং ভুল ত্রুটি দূর করা অর্থাৎ ডিবাগিং করা কষ্টসাধ্য। এই শব্দটাও ইম্পর্টেন্ট, ডিবাগিং। ডিবাগিং মানে হচ্ছে, দেখো, আমরা যখন কোনো একটা কিছু লিখি সেই লেখাটাই ভুল হয়, সেম ভাবে আমরা যখন একটা প্রোগ্রাম রচনা করব বা লিখব সেখানেও ভুল হয়। এই ভুলটাকে খুঁজে বের করা এবং ঠিক করে সমাধান করে লেখাটাকে বলা হয় ডিবাগিং করা। তাহলে ডিবাগিং হচ্ছে কি, একটা প্রোগ্রাম থেকে ভুল খুঁজে বের করা এবং তার সমাধান করাকে বলা হয় ডিবাগিং করা। তাহলে যেহেতু মেশিন ভাষায় শুধু 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লেখা হয়, এজন্য এই ভাষায় লেখা প্রোগ্রাম থেকে ভুল খুঁজে বের করাটা খুব কঠিন বা কষ্টসাধ্য। তারপরে দেখো, এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই ধরনের কম্পিউটার জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। অর্থাৎ দেখো, আমরা এখনো কিছু কিছু অ্যাপস দেখি যে একটা ফোনে চালানো যায় বা ইউজ করা যায় কিন্তু অন্য ফোনে ইউজ করা যায় না। সেম ভাবে যখন এই মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা হইতো, তখন এই মেশিন ভাষায় লেখা প্রোগ্রামটা একটা ডিভাইসের জন্য যদি লেখা হইতো প্রোগ্রাম, সেটা অন্য ডিভাইসে ব্যবহার করা যেত না। তারপরে দেখো, এই ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে প্রোগ্রামারকে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন ভালোভাবে জানতে হয়। দেখো, যেহেতু একটা প্রোগ্রাম অন্য কম্পিউটারে ইউজ করা যাবে না, অর্থাৎ এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যাবে না, এর জন্য কি করতে হয়, কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন জানতে হয় ওই কম্পিউটারের জন্য প্রোগ্রাম রচনা করার আগে। সকল মেমোরি অ্যাড্রেস মনে রাখতে হয়, এটা ইম্পর্টেন্ট না। অপারেশন কোড মনে রাখতে হয়, এগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে। তবে এই যে এখান থেকে অভ্যন্তরীণ গঠন জানতে হয়, ডিবাগিং করা কষ্টসাধ্য, প্রোগ্রাম বোঝা কঠিন। তারপরে হচ্ছে নিম্ন স্তরের ভাষা, এটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম। 0 এবং 1 দিয়ে লেখা হয়, নিজস্ব ভাষা। এই শব্দগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে। আরেকটা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। ওকে, তারপরে আসি আমরা নেক্সট স্লাইডে, অ্যাসেম্বলি ভাষা।
অ্যাসেম্বলি ভাষা হচ্ছে যে ভাষা বিভিন্ন সংকেত বা নেমনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। যেমন এই সংকেতগুলো হচ্ছে কি, যেমন যোগ, আমরা জানি যোগ ইংরেজি হচ্ছে সামেশন। সামেশনের জন্য সংক্ষেপে এসইউএম, এসইউএম দিয়ে সংক্ষেপে বোঝানো হইতে সামেশন। তারপরে দেখো আহ বিয়োগের জন্য বিয়োগের জন্য সাবট্রাকশন, এসইউবি। সরি, যোগের জন্য হচ্ছে অ্যাডিশন, যোগ, এডিডি সংকেত দেওয়া হইতে। তারপরে হচ্ছে গুণের জন্য এমইউএল। এরকম বিভিন্ন সংকেত দিয়ে প্রোগ্রাম লেখা হইতে এই সকল ভাষাকে বলা হয়, বা এই ভাষাটাকে বলা হয় হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তাহলে যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। এটা খুব বেশি আছে কতে এবং এমসিকিউতে। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে, এটা মনে রাখতে হবে। 4টি অংশ থাকে: লেবেল, অপকোড, অপারেন্ড আর হচ্ছে কমেন্ট। লেবেল হচ্ছে প্রত্যেকটা এগুলো আমরা বিস্তারিত পরে দেখবো, পরে আসি। অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় সহজ, যেহেতু এখানে শূন্যমান লিখতে হয় না। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, অর্থাৎ এই ভাষাটাও একটা ডিভাইসের জন্য তৈরি করা হইলে সেটা অন্য ডিভাইসে ইউজ করা যায় না। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। কারণ হচ্ছে দেখো, এখানে এসইউবি, এডিডি এইসব দিয়ে প্রোগ্রাম লেখা হইতে, কিন্তু কম্পিউটার বুঝে কি শুধু শূন্য এবং ওয়ান বুঝে। তাহলে এই যে আমরা এখানে এসইউবি লিখবো, এই এসইউবি কে শূন্য ওয়ানে রূপান্তর করতে হয়। এই রূপান্তরের যে কাজ করে সেই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তাহলে এখানে কি লাগবে? অবশ্যই অনুবাদক প্রোগ্রাম লাগবে। সরাসরি মেশিন বুঝতে পারে না, অনুবাদ করে তারপরে বুঝাইতে হয়। এটি দ্বিতীয় প্রজন্মের ভাষা এবং নিম্ন স্তরের ভাষা। তাহলে এই দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকেও বলা হয় কি? নিম্ন স্তরের ভাষা। এখন আসি নেক্সট স্লাইডে, মধ্যম স্তরের ভাষা। এটা পরীক্ষায় কতে আসে। মধ্যম স্তরের ভাষা হচ্ছে যে প্রোগ্রামিং ভাষার মধ্যে লো লেভেল এবং হাই লেভেল উভয় ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। অর্থাৎ নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এটি কম্পিউটার বুঝতে পারে, এই বৈশিষ্ট্যগুলো খুব বেশি আসে না। এটা মেশিন সরাসরি বুঝতে পারে না, কারণ এখানে উচ্চ স্তরের ভাষা থাকে, অর্থাৎ এবিসিডি দিয়ে লেখা হয়। এটাকে অনুবাদকের প্রোগ্রামের সাহায্যে অনুবাদ করতে হয়। সুতরাং এখানেও কি প্রয়োজন হবে? অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে। এই এই স্তরের ভাষা দিয়ে লেখা প্রোগ্রাম সকল ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায়, অর্থাৎ একটা কম্পিউটারের জন্য যদি তৈরি করা হয় সেটাকে অন্য কম্পিউটারেও ব্যবহার করা যাবে। তারপরে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কি, আমরা ইতিপূর্বে দেখে আসছি, মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম কে বলা হয় কি? বস্তু প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা দেখার আগে আমরা কিছু বিষয় দেখবো, সেটা হচ্ছে কি, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম, এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। তাহলে দেখো, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় কি? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। এবং অন্য যে কোনো ভাষায় যেটাকে অনুবাদ করতে হবে, দেখো মেশিন ভাষায় লেখাকে কিন্তু অনুবাদ করা লাগে না। তাহলে যেটাকে অনুবাদ করা লাগবে না সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম, আর যেটাকে অনুবাদ করা লাগবে সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। তাহলে অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে কি, এই উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, অথবা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। তাহলে দেখো, যে প্রোগ্রাম উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এখন আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমে হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের সংজ্ঞাটা কতে আছে, যে অ্যাসেম্বলার কি? যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার। দেখো, আমরা একটু আগে দেখে আসছি যে অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। তাহলে যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার এই ক্ষেত্রে দেখো, প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে অনুবাদ করার সময় ইরর মেসেজ দেখায়। তাহলে দেখো, এই যে অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলার মেশিন ভাষায় রূপান্তর করে। তারপরে দেখো কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, কিন্তু এখানে দেখো একটা শব্দ আছে, সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে। অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটার মধ্যে একটা সমন্বয় আছে। যেমন আমি যদি এই স্লাইডটা বিবেচনা করি, মনে করে এখানে একটা
এই সম্পূর্ণ স্লাইডে হচ্ছে একটা প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামে দেখো ৮-৯টা লাইন আছে। তাহলে এই কম্পাইলার হচ্ছে কি এই সম্পূর্ণ একটা প্রোগ্রামে যতগুলো কমান্ড থাকে বা যা কিছু থাকে, যত স্টেটমেন্ট থাকে সকল স্টেটমেন্টকে একত্রে অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রামটাকে একত্রে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ এই সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে 0 এবং 1 এ রূপান্তর করে দিবে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর ইন্টারপ্রেটার করে কি, প্রথমে এই এক লাইন পড়বে, ওকে অনুবাদ করবে, তারপরে সেকেন্ড লাইন অনুবাদ করবে, তারপরে থার্ড লাইন, অর্থাৎ এক লাইন করে কাজ করে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর কম্পাইলার হচ্ছে কি সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে রিড করে এবং একসাথে অনুবাদ করে। তাহলে কম্পাইলারের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রোগ্রামে কোনো সিনট্যাক্স ভুল থাকলে অনুবাদ করার সময় ভুলের তালিকা প্রণয়ন করে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়। যেহেতু একসাথে অনুবাদ করে, এজন্য প্রোগ্রামটা কি হয়, দ্রুত নির্বাহ হয়। প্রোগ্রাম একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর প্রয়োজন হয় না, এটা দরকার নাই। কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। মনে করো এই সম্পূর্ণ প্রোগ্রামটা 10টা লাইন আছে, এই 10টা লাইনে যদি কোনো ভুল থাকে, তো ওই ভুলগুলো কি করতে হয়, খুঁজে বের করতে বেশি সময় লাগে। এজন্য কম্পাইলার দিয়ে যখন প্রোগ্রামের ভুল খুঁজতে একটু সময় বেশি লাগে। প্রোগ্রাম ডিবাগিং এবং টেস্টিং ধীরগতি সম্পন্ন, কারণ হচ্ছে কি ডিবাগিং মানেই হচ্ছে ভুল খুঁজে বের করা এবং সমাধান করা। তাহলে কম্পাইলার দিয়ে কি হয়, ডিবাগিং করা এবং টেস্টিং করতে একটু সময় বেশি লাগে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় এটি সংরক্ষণে বেশি মেমোরির প্রয়োজন হয়। এবার আসো ইন্টারপ্রেটার। এটা হচ্ছে কি, ইন্টারপ্রেটার হচ্ছে কম্পাইলারের মতোই এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, কিন্তু এটার কাজ হচ্ছে কি, দেখো ভাষায় লেখা উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামের একটি করে লাইন পড়ে এবং মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, অর্থাৎ একটা লাইন রিড করে এবং ওই লাইনটাকে অনুবাদ করে। এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ, যেহেতু এক লাইন পড়ে। যেমন এই একটা লাইন পড়লো, এই লাইনে কোথায় ভুল আছে এটা কিন্তু খুব সহজে বোঝা যায় এবং সমাধান করা যায়। তারপর হচ্ছে ইন্টারপ্রেটার ব্যবহারে অনুবাদ করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় প্রয়োজন হয়, যেহেতু এক লাইন করে অনুবাদ করে, এজন্য একটু সময় বেশি লাগে। প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করার প্রয়োজন হয়, মেমোরিতে কম জায়গা দখল করে এবং ছোট কম্পিউটারে এই ধরনের অনুবাদক প্রোগ্রাম বেশি ব্যবহার করা হয়। এখন আমরা দেখব হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কিছু বেসিক পার্থক্য। যেমন কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটার খুব স্লো কাজ করে। এটি ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে সময় বেশি নেয়, এটা সময় কম নেয়। এটা বড় ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়, এটা ছোট কম্পিউটার ব্যবহার করা হয়। এটা হচ্ছে কাজ করার ক্ষেত্রে মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়, আর এখানে হচ্ছে বেশি না, এটা হবে কম জায়গার প্রয়োজন হয়। এখানে ইন্টারপ্রেটারে কম জায়গার প্রয়োজন হয় আর কম্পাইলারে হচ্ছে বেশি জায়গার প্রয়োজন হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।